নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস। আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি রাজনৈতিক বিশ্লেষক, পলিটিক্যাল অ্যানালিস্ট, স্ট্র্যাটেজিস্ট ডিম্পু ভাবনানি। ডিম্পু ভাবনানিজির সঙ্গে আজকে আমরা কথা বলবো বিশেষ করে আন্তর্জাতিক বিষয়ে, জিওপলিটিক্সের বিষয়ে, যে ভারত এবং আমেরিকার এই সময় রসায়নটা কীরকম। ডিম্পুজি, আপনি বলুন যে ভারত এবং আমেরিকার এই সময়ে যে কেমিস্ট্রিটা ঠিক কীরকম। প্রথমে বন্ধুত্বের ছিল, এখন আবার দেখা যাচ্ছে ট্রাম্প বিগড়ে যাচ্ছেন। এই হঠাৎ করে এই দূরত্বটা কেন সৃষ্টি হলো? না, আপনি খুব ভালো এবং প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন পঙ্কজ। আপনাকে আমি বলি, আমি গোটা বিষয়টাকে খুব কাছ থেকে দেখার চেষ্টা করেছি যেই দিন থেকে ট্রাম্প 20 জানুয়ারি, যদি আমি খুব ভুল না করি, 20 জানুয়ারি যেই দিন ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন, সেই দিন থেকে কিন্তু নানান রকমভাবে বিশ্বের অনেকগুলো দেশের এগেনস্টে, আমি বলবো, আর স্পেশালি আমাদের দেশ ভারতের এগেনস্টে অনেকগুলো একের পর এক কিন্তু অনেকগুলো উনি পদক্ষেপ নেন। শুরু করেন উনি ট্রেড ওয়ার থেকে, ট্যারিফ ওয়ার থেকে, যেখানে উনি দুনিয়ার মোটামুটি 200টা দেশের ওপরে নানান রকমের বাড়তি ট্যারিফ লাগিয়ে দেন। যখন সারা বিশ্ব জুড়ে এবং ওনার নিজের দেশেও এটা নিয়ে প্রচণ্ড কিন্তু যখন প্রতিবাদ হয়, তখন উনি ওটাকে উইথড্র করতে উনি কিন্তু বাধ্য হলেন। আর পঙ্কজ, এটা আমি আপনাকে বলে রাখি যে আমি কিন্তু সেরকম সময়তেই আমি এটা তখনই কিন্তু আমি টুইট করেছিলাম ফেব্রুয়ারি মাসেই, সম্ভবত প্রথম সপ্তাহে, যে ট্রাম্পের বিরোধ কিন্তু সারা দুনিয়াতে হবে এবং ওর নিজের দেশে যখন বিরোধ হবে তখনই কিন্তু উনি এই ট্যারিফটা ইনি ফেরত দিতে বাধ্য হবেন। এটা কিন্তু আমি তখন টুইট করে দিয়েছিলাম। এবারে যে প্রসঙ্গে আমি আসব, এই যে হালে আমাদের 22শে এপ্রিল যে আমাদের 26টা নাগরিক আর একটা নেপালি নাগরিককে, যে 26 জন নাগরিককে, হিন্দু নাগরিকদেরকে, যে পেহেলগামে একটা আতঙ্কবাদী হামলায় জঙ্গিরা মেরে দিলেন, তারপরে পাকিস্তানের এগেনস্টে আমাদের সরকার, আমাদের কেন্দ্র সরকার যে অপারেশন সিন্দুর করে পিওকে এবং পাকিস্তানেরও বিভিন্ন জঙ্গি ঠিকানাদের হামলা করে যাদের নষ্ট করলো, আর 100-র ওপরে জঙ্গিদেরকে মেরে ফেলা হলো, ওই গোটা প্রসঙ্গে কিন্তু আমেরিকার খুব একটা কোনো পজিটিভ ভূমিকা কিন্তু বিশ্ব স্তরে আমরা কিন্তু দেখতে পারলাম না। আমি এটা কেন বলছি, এটা আমি এক এক করে বলবো। যুদ্ধ চলার মাঝখানে পাকিস্তানকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে পঙ্কজ $2.3 বিলিয়ন একটা লোন করে দেওয়া হলো, একটা সাহায্য করে দেওয়া হলো। এবারে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে আমেরিকা কি করে সাহায্য করলো এটা বুঝতে হবে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এমন একটা সংস্থা যাতে ডিফারেন্ট কান্ট্রিজের ডিফারেন্ট দেশে ডিফারেন্ট ভোটিং রাইটস আছে। যেহেতু আমেরিকার জিডিপি দুনিয়ার 1/3 জিডিপির বরাবর, মানে পুরো দুনিয়ার যা জিডিপি, আমেরিকার জিডিপি তাতে 33% প্রায় আমেরিকার শেয়ার। আমেরিকার ওই ভোটিং রাইটে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ওই যে কাকে টাকা দেওয়া হবে আর দেওয়া হবে না, ওর যে ভোটিং রাইটস আছে, হ্যাঁ, ডিসিশন, তাতে 100 পয়েন্টের ভেতরে আমেরিকার শেয়ার হচ্ছে 17 থেকে বেশি, 17.50 কাছাকাছি। ওটা যখনই আমেরিকা হ্যাঁ বলে দিল, পাকিস্তান ওই লোনটা পেয়ে গেল। এটা হলো পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আমি ট্রাম্প যেটা সব থেকে বড়, যেটা আমি ওনার ওনার কথনে আমি যেটা একদম স্যাটিসফাইড না, আর আমাদের দেশ জুড়ে লোক এটাতে স্যাটিসফাইড না, যে আমাদের নেতৃত্ব টুইট করার আগে উনি টুইট করে দিলেন যে আমি ইন্ডিয়া পাকিস্তানের ভেতরে সিজফায়ার করিয়েছি। এটা ওনার বলার, আর তারপরেও রেগুলারলি উনি এই কথা বলে আসছেন যে ইন্ডিয়া পাকিস্তানের সিজফায়ার আমি করিয়েছি। একটা এত বড় দেশ আমেরিকা, তার রাষ্ট্রপতির এই কথা বলা একদম শোভা দেয় না। আমি কড়া ভাষায় নিন্দা করি, কিন্তু এখানে শেষ হয়নি, এরপরে বলি। আমি এখন যে খোলাসাটা করব, সে খোলাসা শুনে কিন্তু লোকের খুব খারাপ লাগবে আর লোকে চমকে যাবে। আর আমি আগেই বলে দিই, আমি একটা ডিসক্লেমার দিয়ে দিই যে এই খোলাসা কিন্তু আমার না,
দীনেশ কে ভোহরা, দীনেশ কে ভোহরা বলে একজন ইউটিউবার গতকাল নিজের পোর্টাল থেকে পোস্ট করে এটা বলেছেন যে পাকিস্তান ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে $20 বিলিয়ন একটা লোন চেয়েছিল, আর $20 বিলিয়ন লোনের অ্যাপ্লিকেশনের এগেনস্টে পাকিস্তানের জন্যে তার থেকে ডবল মানে $40 বিলিয়ন একটা লোন স্যাংশন করা হয়েছে, যেটা সামনের 10 বছরে পাকিস্তান প্রত্যেক বছর $4 বিলিয়ন করে পাবে, ইনস্টলমেন্টে পাবে, $4 বিলিয়ন করে 10 বছরে পাবে। এই খোলাসা কিন্তু দীনেশকে ওরা কালকে করেছেন। আমি আগেই ডিসক্লেমার দিয়ে দিলাম, এটা আমার খোলাসা নয়। আর এটা যদি সত্য হয় তাহলে এইগুলো কে করাচ্ছে? আমেরিকাই করাচ্ছে, আর তো কেউ করাচ্ছে না আসলে। কিন্তু পঙ্কজ, একটা কথা বলবো, আসলে এইগুলো আমেরিকা কেন করছে জানো? কেন? এটাই সব থেকে মজার ব্যাপার। এটার অ্যানালিসিস এখন সেরকম ভাবে দেশের কোনো পলিটিক্যাল অ্যানালিস্ট করেনি, যেটা আমি খোলাসা করতে যাচ্ছি এখন তোমার চ্যানেলে। ভারত কি কথা শুনছে না আমেরিকার? না, তার থেকে কথা কি শুনছে না সেটা সবাই দেখতে পাচ্ছে, সেটা তো আমার বলার কিছু নেই। কিন্তু এর পেছনে একটা সাইকোলজিক্যাল আর একটা ইতিহাসিক কারণ আছে। আর এটা কেন করছে, এটা করে আমেরিকা কি ভুল করছে, এটা এবার তোমাকে আমি বলবো। पंकज, हिंदी ते एक कहावत আছে, जब खुद के आंसू सूख जाए ना तो लोग दूसरे तो आदमी दूसरे के आंसू पोंछने चला जाता है। माने बांग्ला माने हलो जे যখন নিজের চোখের জল শুকিয়ে যায় তো লোক অন্য লোকের চোখের জল মুছতে চলে যায়। হয়েছেটা কি জানো? 9/11/2001 ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পেন্টাগন, দুখানা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যে পড়ে গেল, পেন্টাগনের উপরে হামলা হলো, ওসামা বিন লাদেন, যেটা আজ অবধি দুনিয়ার সব থেকে বড় টেররিস্ট অ্যাটাক যাকে বলা হয়, সেদিন না আমেরিকা ভুলে গেছে। আমেরিকা ভুলে গেছে যে পাকিস্তানকে আজ জঙ্গি পাকিস্তান দেশকে আজও সাপোর্ট করছে ভারতের এগেনস্টে, যাকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আর ওয়ার্ল্ড ব্যাংক থেকে বিলিয়নস অফ ডলার টাকা পাইয়ে দিচ্ছে, এই পাকিস্তানেই কিন্তু তালিবানের নীঁব রাখা হয়েছিল। আর ওই তালিবান থেকেই উঠে ওসামা বিন লাদেন আমেরিকার সব থেকে বড় দুশ্মন হলো। আমেরিকা নিজের খারাপ দিনগুলো ভুলে গেছে। আর এটা সবাই জানে যে তার আগে ওসামা বিন লাদেনকে রাশিয়ার এগেনস্টে কে খাড়া করেছিল। এটা লোক আমি আর বললাম না খুলে, সবাই জানে ওসামা বিন লাদেন কার তৈরি করা প্রোডাক্ট ছিল রাশিয়ার এগেনস্টে, এটা সবাই জানে। কিন্তু আমেরিকা আবার ওই ভুল করছে, আবার ওই জঙ্গিদেরকে প্রশ্রয় দিয়ে, পাকিস্তানকে প্রশ্রয় দিয়ে, সাউথ ইস্ট এশিয়াতে ইন্ডিয়া পাকিস্তানের ভেতরে যাতে একটা টেনশন থাকুক, তাই বললে পাকিস্তানকে বিলিয়নস অফ ডলার্সের আবার টাকা দিয়ে, আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংকের থ্রু দিয়ে আবার এই এলাকাটা, কাশ্মীর অঞ্চলটা আর সাউথ ইস্ট এশিয়াটা ডিস্টার্ব করার চেষ্টা করছে নিজের স্বার্থের জন্য, যাতে আমেরিকার বড় বড় হাতিয়ারের কোম্পানিরা এখানে হাতিয়ারের ব্যবসা করতে পারে। এই আবার আমেরিকা ওই নোংরা খেল শুরু করেছে, যেটার একবার ভুক্তভোগী সে আমেরিকা হয়েছিল। ওসামা বিন লাদেনকে রাশিয়ার এগেনস্টে খাড়া করে নিজে যখন ওসামা বিন লাদেন ওকে মারলো, তারপরে 2011 গিয়ে যখন পাকিস্তানে ঢুকে ওসামা বিন লাদেনকে আমেরিকা শেষ করলো, সে নোংরা খেলা কিন্তু আমেরিকাতে তো শুরু করা ছিল। আজকে কিন্তু আমি বলে দিলাম পঙ্কজ তোমার চ্যানেলে, আমেরিকা কিন্তু আবার ওই নোংরা খেলা। আমেরিকা কি মাকড়সার জালে ফেসে গেছে নাকি? না, ওরা ট্রাম্প তো এখন ব্যবসা করবেন, ওনাকে তো সব ব্যবসা করতে হবে। দেখুন উনি এখন ট্রেড করে মাগা, ওনার এখন হচ্ছে MAGA, মেক আমেরিকা গ্রেট আগেন। তো গ্রেট করার জন্য ওনাকে সব রকম ট্রেড করতে হবে। তাহলে ওই অস্ত্র ট্রেডটাও করতে হবে। অস্ত্র কিনবে কারা? জঙ্গিরা পয়সা পাবে। পাকিস্তান যে পয়সাটা পাচ্ছে এই বিলিয়নস অফ ডলার্স IMF আর ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এটা পয়সাটা জঙ্গিদের হাতে যাবে। তখন ওই জঙ্গিরা আবার ওই পয়সা থেকে, ট্রাম্পের তো শুধু বিজনেসের দরকার, পয়সার দরকার। সে বিজনেস করতে গিয়ে সাউথ ইস্ট এশিয়া, কাশ্মীর অঞ্চল ডিস্টার্ব হচ্ছে, হোক না, ওনার বয়ে গেছে। আর ওনার যদি হিন্দিতে একটা কথা আছে,
उनको चौधरी बनने का बहुत शौक है। उन्हीं এখন ইন্ডিয়া উনি ক্লেম করছেন উনি ইন্ডিয়া হ্যাঁ উনি এখন দাদা হবেন, হ্যাঁ হিন্দিতে বলে চৌধুরী। তো উনি এখন ইন্ডিয়া পাকিস্তানে সেটেলমেন্ট করিয়ে উনি নাকি খুব বড় হচ্ছেন। আরে ভাই আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই মিস্টার ট্রাম্পকে, 3 বছর ধরে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছে, আপনার বাড়িতে এসে জেলেনস্কি আপনার কথা না শুনে আপনি ওনাকে অপমানিত করে হোয়াইট হাউস থেকে বার করে দিলেন, কিন্তু উনি আপনার কথা শুনলেন না। ইসরায়েলে গাজাতে এত বড় একটা যুদ্ধ চলছে, ওইখানে আপনি সিজফায়ার করাতে পারছেন না, আর এইখানে আপনি কেন পাচ্ছেন? কেন আপনি ভাবছেন ইন্ডিয়াকে কমজোর? শুনুন ট্রাম্প মহাশয়, আমি কিন্তু ভারতের একটা ট্যাক্স পেইং অর্ডিনারি সিটিজেন, ডিম্পু ভাবনানি, দক্ষিণ কলকাতায় থাকি, বিজনেস করি আর রাজনীতি আমার প্যাশন। আপনাকে জানিয়ে রাখলাম মিস্টার ট্রাম্প, আপনি ভারতকে কিন্তু কমজোর ভাববেন না। আমাদের সরকার এখনো মুখ খুলে আপনাকে কিছু বলছে না। আপনি জানো পঙ্কজ আবার দুদিন আগে কি মন্তব্য করেছে, মানে রোগটা, আরে যা মুখে আসছে তাই বলছে। পরশুদিন বলেছে ভারতের জন্য যদি ভারতের থেকে আসা যদি কোনো ছাত্র ইউনিভার্সিটিতে যদি ক্যাম্পাসে 2-3 ঘন্টার দেখে বাইরে চলে যায়, কোনো পার্কে বা কোনো মলে তাকে ধরা পড়ে যায়, তাকে ভিসা ক্যান্সেল করে আমি সঙ্গে সঙ্গে ভারত পাঠিয়ে দেবো, এটা 2 দিন আগে বলেছে। আর গতকাল কি বলেছে জানো, যে 2020 সালে যখন উনি জয় বিডেনের কাছে, ডেমোক্রেটিক পার্টির কাছে উনি ইলেকশন হেরে গেছিলেন, জয় বিডেনকে নাকি 2020-তেই মেরে ফেলা দেওয়া হয়েছিল। আর জয় বিডেনের 4 বছর 2020 থেকে 24 অব্দি জয় বিডেনের একটা ক্লোন নাকি রাজত্ব করেছে। কি মাথা খারাপ হয়ে গেছে? এটা গতকাল বলেছেন, আমি এক্ষুনি এই 1-8 ঘন্টা আগে একটা পোর্টালে এটা পড়লাম। লোকটার তো মাথা খারাপ হয়ে গেছে না হয়ে গেছে, এটা তো আমি তো বলবো পঙ্কজ বলবো হোয়াইট হাউস যে মেডিকেল টিম আছে, বিশ্বের সব থেকে বড় পাওয়ারফুল দেশের প্রেসিডেন্টের নিশ্চয়ই একটা ভালো মেডিকেল টিম আছে ওটাতে, একটু ওনার চিকিৎসা করতে বলুন। কি করছেন উনি? যা তা বলেই যাচ্ছেন। আর ভারতকে তো কমজোর ভাবলে হবে না। আচ্ছা, কিন্তু আমাকে একটা জিনিস বলুন টিম্পুদা, সেটা হচ্ছে যে এই বাংলাদেশের মধ্যে আমেরিকান টিম এখন চলে এসেছে, তাদের সেনাবাহিনী চলে এসেছে, এই বাংলাদেশে তাদের কি ইন্টারেস্ট রয়েছে? না বাংলাদেশে তো যখন এই মিলিটারি কু করে শেখ হাসিনাকে ওইখান থেকে জবরদস্তি ওনাকে দেশ থেকে বার করে দেওয়া হলো, শেখ হাসিনা তো তখনই স্টেটমেন্ট দিয়েছিলেন যে উনি আমেরিকার নাম করেননি, কিন্তু উনি বলেছিলেন যে ওয়েস্টের একটা খুব বড় দেশ, আমার দেশে নাকি একটা মিলিটারি এয়ারফোর্সের একটা স্ট্রিপ বানিয়ে, বেনিফিটটা কি হবে আমি জানতে চাইছি, যে বেনিফিটটা কি হবে, আলটিমেটলি গোলটা কি? গোলটা হচ্ছে এলাকাটাকে পুরো দখল করা। চীনের সাথে যে আমেরিকার একটা ভেতরে দ্বন্দ্ব চলছে, আর চীন এখন বাংলাদেশে খুব পাওয়ারফুল হয়ে গেছে, পুরো ইনফ্রাস্ট্রাকচারের কাজ করছে, তো চীন যাতে পাওয়ারফুল না হয়ে যাক তাই বলে, এটা তো ঘটনা বাংলাদেশে যে হয়েছে মিলিটারি কু করিয়ে যে ইউনুসকে বসানো হয়েছে, এটা তো আমেরিকা করিয়েছে, এটা তো সবাই জানে। সবকটা যে কথা, এটা তো সিআইএ করিয়েছে, এফবিআই করিয়েছে, তো চীনই পাচ্ছে, চীনের তো কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, যতগুলো টেন্ডার হচ্ছে, ইভেন লালমনিরহাটে ক্যাম্প করবে তারা বলছে চীন বেনিফিট হচ্ছে। দেখো পঙ্কজ, আমার একটা স্টোন অ্যাগ্রিগেটের বিজনেস আছে, আমি বাংলাদেশের অনেক স্টোন অ্যাগ্রিগেট পাঠিয়েছি লাস্ট 10 বছর 15 বছরে। আমি লাস্ট রাজনীতিতে আসার আগে লাস্ট 15 বছর 10 বছর ধরে জানি যে চাইনিজের অনেক কোম্পানি ওখানে কাজ করছে। ওই চাইনিজ যে বাংলাদেশ এলাকাটা দখল করে ফেলছে, ওটাকেই আটকাবার জন্য এই মিলিটারি কু করে আমেরিকা ওইখানে ঢোকার চেষ্টা করেছিল। মোহাম্মদ ইউনুস আমেরিকার বসানো একটা রিপ্রেজেন্টেটিভ। এইবারে এটা সামনে দেখা যাবে যে ওটা আমেরিকা কতটা কন্ট্রোল করতে পারলো, কতটা চীন কন্ট্রোল করতে পারলো, কিন্তু বাংলাদেশ হয়ে গেছে এখন চীন আর আমেরিকার একটা ঝগড়ার একটা জায়গা। তাই বলে দেশের আর হিন্দুদেরকে যেভাবে প্রতারণা এখানে করা হয়েছে, মোহাম্মদ ইউনুস জবে থেকে শেখ হাসিনা ওইখান থেকে বেরিয়ে গেছেন, ওই হিন্দুর প্রতারণার বার তো যত বলা হয়েছে, অনেক বলা হয়ে গেছে, আমি আর কি বলবো। আমাদের এই স্টেটের কিছু হিন্দু নেতা আছেন যারা সেটা নিয়ে অনেকগুলো মিছিল করলেন, মিটিং করলেন, কিন্তু একজনও তো ঢাকায় গিয়ে 10টা হিন্দুদের সংগঠনের সাথে মিটিং তো করলেন না। মোহাম্মদ ইউনুসকে একজনও তো ফোন করে বললেন না যে আমাদের এটা বন্ধ করুন, আমাদের হিন্দুদের সাথে ভুল কথা বন্ধ করুন। এক্সাইড মোড় থেকে হাজরা মোড় অব্দি র্যালি করে পঙ্কজ যে না বাংলাদেশের হিন্দুকে বাঁচাতে হবে, পঙ্কজ কোনো লাভ হবে না, ওসব সিম্বলিক রাজনীতি করে কোনো লাভ নেই। ভারত সরকার নিজের ভূমিকা পালন করার চেষ্টা করেছেন, আমি ভারত সরকার এগেন্স্টে কিছু বলছি না।
আমি ওই কিছু হিন্দু তথাকথিত কিছু হিন্দু নেতাদের কথা বলছি। মুখ্যমন্ত্রীর ভূমিকাটাকে কিভাবে মুখ্যমন্ত্রীর ভূমিকাটা নিয়ে কি বলবো, এটা তো একটা ইন্টারন্যাশনাল মুদ্রা। আমার তো মনে হয় না মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এটা নিয়ে চিন্তিত হওয়ার কথা, কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্স, জিও পলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশন তো সব সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। তাই বলে এটা নিয়ে আমি মুখ্যমন্ত্রীকে শুধু শুধু কোনো দোষ দেওয়াটা দেখো কিন্তু ঠিক হবে না। কিন্তু হ্যাঁ, মুখ্যমন্ত্রীর নিশ্চয়ই, উনি সেন্সিটিভ একটা মহিলা, ওনার নিশ্চয়ই এটা দেখা উচিত যে কি হচ্ছে না হচ্ছে। ওনাকেও কিছু নিজের লেভেলে কিছু যোগাযোগ রাখা উচিত ওইখানকার, বিশেষ করে ওইখানে যারা ভারতীয় থাকছেন, যারা হিন্দুরা থাকছেন, এটা মুখ্যমন্ত্রী করা উচিত, এইটুকু নিশ্চয়ই বলবো। আমেরিকা এই যে এত কিছু ঢুকছে এই অঞ্চলে, তাতে ভারতের কি কোনো রকম চিন্তার কোনো কারণ আছে কি? না, সেটা তো দেখো, আমি পঙ্কজ জিও পলিটিক্সের খুব বড় এক্সপার্ট না। আমি কোনোদিনই বলবো না আমি জিও পলিটিক্স নিয়ে খুব বেশি পড়াশোনা করেছি বা ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে খুব পড়াশোনা করেছি। হ্যাঁ, আমি কিছু অ্যানালিসিস করি। সেটাতে যা বললাম, আমেরিকা কিন্তু ইন্ডিয়াকে প্রচুরভাবে মানে উল্টো পাল্টা মন্তব্যে, বিশেষ করে রাষ্ট্রপতি ট্রাম্প এটা যে চেষ্টাটা করছেন, ওটা ওনাকে বন্ধ করে দেওয়া উচিত। ওটা তো পলিটিক্যাল ইস্যু হয়ে গেল। আমি বলেছি যে জিও পলিটিক্সে, মানে এই যে ভারতের এত কাছে আমেরিকা চলে এলো, এখন অব্দি কোনো নৌবহর তৈরি করেনি, মানে নেভাল বেস তৈরি করেনি, কিন্তু আগামীতে যদি নেভাল বেস তৈরি হয়, যেটা ওদের একটা ভাবনা আছে, সেটা হলে কি ভারতের কোথাও, আমার মনে হচ্ছে না ভারত সরকার সেটা করতে দেবে। ভারত সরকার নরেন্দ্র মোদী সরকার একটা খুবই স্ট্রং সরকার। আমাদের এই মুহূর্তেও উনি সাংসদদের অনেকগুলো দলকে উনি বিদেশে অনেক দেশে পাঠিয়েছেন। পাকিস্তান যেটা করছে আমাদের সাথে বারবার জঙ্গি হামলা, সেটা নিয়ে বিশ্বর অনেক দেশে নেতাদেরকে পাঠিয়ে উনি সরব হওয়ার চেষ্টা করছেন। আমার মনে হচ্ছে না এরকম কোনো জিনিস আমেরিকাকে কোনো নেভেল বেস ভারত নিজের কাছে বানাতে দেবে, আমার তো এটা মনে হয় না। লাস্ট প্রশ্ন, যদিও এটা আমেরিকা রিলেটেড নয়, চায়না রিলেটেড, সেটা হচ্ছে চায়না একদম এলএসি বরাবর সমস্ত জায়গায় যেখানে বর্ডার আছে প্লাস এলএসি আছে, সমস্ত জায়গায় তাদের বেস মজবুত করছে। আগামী দিনে কি ভারতের সাথে কোনো রকম, যেহেতু ওদের ইকোনমিক ক্রাইসিস হলে বারংবার দেখা যায় যে চায়নাতে ইকোনমিক ক্রাইসিস হলেই তারা যে কোনো একটা দেশের উপরে আক্রমণ করে, সেটাকে তারা পেশি শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করে। ভারতের সাথে সংঘাতের কি কোনো জায়গার সৃষ্টি হচ্ছে বা হতে পারে? দেখো পঙ্কজ, চায়নার কিন্তু 20% জিডিপি ভারতের সাথে যাওয়ার ব্যবসা হয় না, ওর কিন্তু 15 থেকে 20% জিডিপি ভারত থেকে আসে। চায়না ইলেকট্রনিক মার্কেটটা ইন্ডিয়ার উপর নির্ভর, ইলেকট্রনিক থেকে সবকিছুই, ওর টোটাল জিডিপির 15 থেকে 20% ভারত থেকে আসে। চায়না নিজের বর্ডারে বা এলএসিতে যা করছে, ও নিজের অঞ্চলে যা করছে, সেটা ওদের আন্তরিক ব্যাপার। কিন্তু আমার মনে হয় না চায়নার সে ক্ষমতা আছে যে আমাদের সাথে কোনো যুদ্ধতে যাবে বা সে যুদ্ধতে যাওয়ার ভাববেও। বাকি কিছু একটা কথা আমি নিশ্চয়ই বলবো, এটা আমি আগেও বিভিন্ন চ্যানেলে বলেছি, আমাদের দেশের ডিপ্লোম্যাসি, কূটনীতিটা কিছুটা কমজোর হয়েছে গত কিছু বছরে। ওটাকে কিন্তু নরেন্দ্র মোদী সরকারকে আরও কিন্তু একটু টাইট দিতে হবে, মানে ডিপ্লোম্যাসিটাকে আরো ভালো করে চালাতে হবে। সবাই তো বলছে মোদী জমানায় ভালো হয়েছে, আপনি যদি সঠিকভাবে ধরিয়ে দেন যে কোন কোন জায়গাগুলো মিস্টেকের পয়েন্টগুলো আছে। আমি একটা দেখুন উদাহরণ দিয়ে, আমি সরকারের কোনো ক্রিটিক না, বরঞ্চ আমি তো ভারতীয় জনতা পার্টির একটা মেম্বার, তবু একটা কথা বলবো যে যেরকম এই যে পাকিস্তানের সাথে আমাদের যে একটা যুদ্ধ টাইপের হলো অপারেশন সিন্দুরে, আমরা কিন্তু দেখলাম যে বিশ্বের কোনো দেশই সেইভাবে, রাশিয়াও কিন্তু আমাদের ফেভারে খুব একটা দাঁড়ালো না, কিন্তু পাকিস্তানের ফেভারে চাইনা দাঁড়ালো, টার্কি দাঁড়ালো, আমাদের অনেকগুলো। আর আমেরিকা যেভাবে এই লোনগুলো করে দিচ্ছে পাকিস্তানকে, যেটা তোমাকে আমি বললাম, এইসব আমেরিকার সাথে ডায়লগ করে এইগুলো কিন্তু ভারত সরকারকে বন্ধ করতে হবে, প্রেসারাইজ করা উচিত ছিল। হ্যাঁ, একদম। আমেরিকা না, ওয়ার্ল্ডের ওটা তো করছেন তো। এই যে বিভিন্ন দেশে যে সাংসদদের দলগুলো গেছে, এর পেছনে কিন্তু নরেন্দ্র মোদী গভর্নমেন্টের এটাই কিন্তু মনোভাব যে আমরা ওয়ার্ল্ডের সব দেশকে বলে পাকিস্তানকে আমরা টাইট করব। এটা ঠিক করছেন, কিন্তু এটা আরো একটু টাইট করে করতে হবে। আমেরিকার সাথে একটু খোলাখুলি আলোচনাটা নিয়ে করতে হবে, আর আমি বিশ্বাসী এটা হবে। অসংখ্য ধন্যবাদ ডিম্পুদা আপনাকে। আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জিও পলিটিক্স থেকে রাজ্য রাজনীতি সব বিষয়ে কথা হবে। দেখা হবে ফের আগামীকাল আপনাদের সঙ্গে। ভালো থাকবেন।